আজকে আমরা কথা বলবো ক্যান্সার নিয়ে। আমরা প্রায় সবাই জানি যে ক্যান্সার মারণ রোগ, কিভাবে আস্তে আস্তে ক্যান্সারের পরিসংখ্যান বাড়ছে। মানব শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে, বলা যায় কোষ থাকলেই ক্যান্সার হবে। সম্প্রতি ICMR একটা পরিসংখ্যান দিয়েছেন, তাতে মুখ, গলা এই অঞ্চলের ক্যান্সার বর্তমানে হু হু করে বাড়ছে। ওদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় 14 থেকে 19% মানুষ এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এটা আমরা আপাতভাবে শুনেই বলবো এই সব আবল তাবল জিনিস খাওয়া হচ্ছে ওই জন্য বাড়ছে। সত্যি কি তাই? নাকি এটা দাঁত থেকে হচ্ছে না তো, বা মাড়ি বা গলায় অন্য কোনো সমস্যা থেকে? এই বিষয়ে কথা বলবো এই রোগ বিশেষজ্ঞ যিনি আছেন, এই রোগ বিশেষজ্ঞ ডক্টর অদ্রিনীল ব্যানার্জির কাছে। আমরা জেনে নেব মুখ, গলা, দাঁত, মাড়ি এই অঞ্চলে ক্যান্সার কিভাবে বুঝবেন, এর প্রতিকার কি, সবটাই আমরা জেনে নেব। আমি অদ্রিনীল ব্যানার্জি, আমি মুখ এবং গলার, বিশেষ করে মুখের ক্যান্সারের বিশেষজ্ঞ। আমার ডিগ্রি হচ্ছে গিয়ে MDS ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। আমাদের ডিগ্রি নেওয়ার পর আমরা মুখের যে কোনো রকম রোগের চিকিৎসা করে থাকি। তার মধ্যে একটি রোগের চিকিৎসা যেটা আমরা এখন বেশি পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে মুখের ক্যান্সার। এবং মুখের ক্যান্সারের চিকিৎসাই আমি গত 3 থেকে 4 বছর এবং অলমোস্ট 4.5 বছর ধরে করে আসছি। কিছু বছর আমি একটি গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে জড়িত ছিলাম এবং সেখানে আমি দেখেছি কিভাবে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় এবং ইস্টার্ন রিজিয়নে ক্যান্সারটা কিভাবে বেড়ে চলেছে। এবং যিনি এক্ষুনি বললেন যে ICMR যে রিপোর্ট, সেই রিপোর্টটা যে একেবারেই ঠিক, সেটা আমি প্রতি পদক্ষেপে আমাদের OPD-গুলোতে গেলে আমি বুঝতে পারি। বিশেষ করে যে কোনো সরকারি হাসপাতালের OPD-তে গেলে মুখ এবং গলার ক্যান্সার যেভাবে বাড়ছে এবং যেভাবে আমরা তাদের দুরবস্থাগ্রস্ত পেশেন্টদের দেখতে পাই, তাতে বোঝা যায় যে মুখ এবং গলার ক্যান্সার আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের একটি অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এবং অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়ে দেখা দেবে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে। আমরা বুঝবো কি করে যে আমরা এই রোগে আস্তে আস্তে আক্রান্ত হতে চলেছি? মুখ এবং গলার ক্যান্সার, বিশেষ করে মুখের ক্যান্সার বোঝা শরীরের অন্য যে কোনো ক্যান্সার বোঝার থেকে অনেকভাবেই সহজ। তার কারণ মুখের যে কোনো ছোট ঘা, যে ঘা 1 সপ্তাহ বা তার বেশি ধরে শুকোচ্ছে না, মুখের যে কোনো একটা জায়গায় আপনার কন্টিনিউয়াস একটা ব্যথা হয়ে চলেছে, বা মুখের একটা যে কোনো জায়গায় আপনি কন্টিনিউয়াস ধাক্কা খাচ্ছেন, একটা দাঁত পড়েছেন যে দাঁতটা কন্টিনিউয়াস একটা জায়গায় আপনাকে ধাক্কা দিয়ে চলেছে, এই রকম জায়গায় যেখানে আঘাতপ্রাপ্ত জায়গা, যে আঘাতে প্রাপ্ত হওয়ার পর যে জায়গাটা শুকোচ্ছে না, সেই জায়গা যদি 1 সপ্তাহ বা তার বেশি না শুকোয়, তাহলেই ধরে নিতে হবে তার মধ্যে কোনো একটা স্বাভাবিক ব্যাপার নয়। এবং সেক্ষেত্রে আপনাদের তৎক্ষণাৎ যে কোনো ডেন্টাল ক্লিনিকে বা যে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে দেখানো উচিত। এবং যদি দেখা যায় সেই ডেন্টিস্ট যদি সেভাবে নিজেকে তৈরি করে রাখে, তার অবজারভেশন স্কিল যদি, সেই বেসিক অবজারভেশন স্কিল যদি তার ঠিক থাকে, তাহলে খুব কম স্টেজেই, মানে স্টেজ 1-এই ওরাল ক্যান্সার ধরা সম্ভব হয়। এবং ওরাল ক্যান্সার যদি স্টেজ 1-এ ধরা সম্ভব হয়, সেক্ষেত্রে চিকিৎসা করে তার যে লাভ পাওয়া, সেটা অনেক ক্ষেত্রেই স্টেজ 2 বা স্টেজ 3 বা স্টেজ 4 ক্যান্সারের থেকে অনেক ক্ষেত্রেই বেটার হয়। যদি নির্ণয় হয় যে ওরাল ক্যান্সার স্টেজ 1-এ আছে কোনো পেশেন্টের, তারপর চিকিৎসাটা কিভাবে শুরু করেন, মানে কিভাবে চিকিৎসাটা এগোয়? আচ্ছা, এবার আমার এই প্রশ্নটার আগে আমি আরেকটু এর আগের কথাটাকে আরেকটু টেনে বলে নিই। আমার মুখে একটি ঘা হয়েছে, যে কোনো পেশেন্টের মুখে ঘা হতে পারে। মুখ বলতে জিভ হতে পারে, গাল হতে পারে, জিভের যে কোনো সাইড হতে পারে, জিভের পেছন হতে পারে, টাগড়া হতে পারে, দাঁত তোলার পর একটা যে জায়গায় একটা সকেট যেটাকে বলি, যে গর্তটা তৈরি হয়, সেই জায়গার গর্তটা শুকোচ্ছে না, সেটা হতে পারে, বা মুখের কোনো চামড়া হতে পারে। যে কোনো জায়গায় একটি ঘা হয়েছে, যে ঘাটা 1 সপ্তাহের মধ্যে আমার শুকোচ্ছে না, তখন আমরা কি করি? একটা ওষুধ লাগাই, একটা ডাক্তারকে দেখাই। কিন্তু কোন ডাক্তারকে দেখাবো? এই মুখের ঘাগুলো দেখাবার জন্য প্রথম হচ্ছে গিয়ে যে কোনো ডেন্টাল ক্লিনিকে যান, সাধারণ BDS পাস করা একজন ডেন্টিস্টকে দেখান, বা নাক কান গলার ENT ডাক্তারকে দেখান।
ডেন্টিস্টের কাছে গেলে যেটা সুবিধা হয়, তারা একটা ডেন্টাল চেয়ারে বসিয়ে আলো দিয়ে আপনার মুখের ভেতর দেখে যে আপনার ঘাটা কেন শুকোচ্ছে না। হতে পারে যে একটা ইনফেকশন আছে, আপনাকে তারা অ্যান্টিবায়োটিক বা যে কোনো একটি মলম দিলেন, সেই মলমটা 2-3 দিন লাগালেন, তারপরেও দেখলেন, বা 1 সপ্তাহ লাগালেন, তারপরেও দেখলেন সেটা শুকোচ্ছে না, তখন তার নেক্সট স্টেপ হবে গিয়ে তাকে বায়োপসি করা। কিন্তু প্রতিটা পেশেন্টের কাছে একটা ধারণা আছে বায়োপসি করলেই ক্যান্সারটা ছড়িয়ে যায়। এটা একটি অত্যন্ত ভুল ধারণা। যদি কোনো মুখের ঘা 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যেও দেখছেন শুকোচ্ছে না, সেক্ষেত্রে বায়োপসি করাটা মাস্ট। বায়োপসিকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড ইন আইডেন্টিফাইং এনি টাইপ অফ ওরাল ক্যান্সার। বায়োপসি যদি না করা হয় তাহলে ওরাল ক্যান্সার প্রমাণ করা যায় না, এবং বায়োপসি করতে যত মানুষ দেরি করে ওরাল ক্যান্সার কিন্তু তত ছড়াতে থাকে। ওরাল ক্যান্সার যদি কারোর কোনো ডেন্টিস্টের, আমি শুধু ডেন্টিস্টদের জন্য বলছি যারা হয়তো গ্রামেগঞ্জে প্র্যাকটিস করছেন, তারাই হচ্ছে প্রথম লাইন অফ ওয়ার্কার। আমি একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমার কাজ হচ্ছে শুধুমাত্র সার্জারি করে ক্যান্সারটাকে বাদ দেওয়া। কিন্তু আমরা এমন জায়গায় পেশেন্টদের পাই যাদের স্টেজ 4 ডিজিজ, যাদের স্কিনের বাইরে গাল থেকে বেরিয়ে চলে এসছে, তাদের গলার গ্রন্থিগুলোতে ক্যান্সার ছড়িয়ে গেছে। সেসব ক্ষেত্রে পেশেন্টের যখন অপারেশন করা হয় তখনও তার যে ফলগুলো সেটা ঠিক থাকে না। তাদের সার্ভাইভাল 2 বছরের বেশিরভাগ পেশেন্টেরই হয় না যাদের স্টেজ 4 ক্যান্সার আছে। কিন্তু সেই একজন ডেন্টিস্ট যে গ্রামে বসে একটি পেশেন্টের একটা ছোট্ট ঘাকে একটা বায়োপসি করলো, এবং বায়োপসি করার পর ধরা পড়লো সেই ছোট্ট 1 সেন্টিমিটারের ঘাটাতেও একটা ক্যান্সারের জীবাণু বা ক্যান্সারের একটা কোষ সেলস রয়ে গেছে, এবং সেই পেশেন্টটাকে তাকে সার্জারির কাছে পাঠানো হলো এবং তার সেই সার্জারিটা করা হলো, তখন তার যে রিহ্যাবিলিটেশন, সার্জারির পরে যে জায়গাটা বাদ যাচ্ছে সেটাও খুব কম যায়, এবং সে খুব সহজেই নিজের স্বাভাবিক জীবনে, স্বাভাবিক রুটিনে ফিরে যেতে পারে। কিন্তু সেই ডেন্টিস্ট যদি মিস করে যান সেই জায়গাটা, তাহলে সেই ক্যান্সারটা নিয়ে একটি পেশেন্ট অনেক দিন ধরে অপেক্ষা করতে থাকে, এবং তারপরে যখন সে চিকিৎসার মধ্যে ঢোকে তার খরচটা অনেক গুণ বেড়ে যায়, এবং খরচ করার পরও দেখা যায় যে তার চিকিৎসাটা ঠিকমতো করা গেল না, এবং পেশেন্ট 2 থেকে 3 বছরের বেশি স্বাভাবিক জীবনযাপন করতে পারলো না। যে কোনো ক্যান্সারের অনেকগুলো কারণ থাকে, ক্যান্সার হওয়ার কারণ, কার্সিনোজেনিক সেল ডেভেলপ করছে তার প্রচুর কারণ থাকে। আপনি যে বিশেষ ধরনের ক্যান্সারের কথা বলছেন, এর মূলত কারণগুলো কি কি? ওরাল ক্যান্সার, বিশেষ করে স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটাকে আমরা বলি, মানে মুখের যে স্কোয়ামাস সেলস থেকে যে কার্সিনোমাগুলো তৈরি হয়, সেগুলোর ক্ষেত্রে দুটো জিনিস খুব বেশি দেখা যায়। একটা হচ্ছে যে আমার মুখে কোনো একটি ধাক্কা লাগলো, ট্রমা হলো, দাঁতটায় আমার ঘষা খাচ্ছে, এটা মেনলি বয়স্ক লোকেদের ক্ষেত্রে হয়। বা আরেকটি জিনিস দেখা যায় যে আমরা অসম্ভবভাবে এখনকার দিনে আমরা যেটা নেশা করি, এবং নেশা মানে আজকে ছোট ছোট বাচ্চারা, মানে 10 থেকে 12 বছরের বাচ্চা থেকে আরম্ভ করেও, মানে যাদেরকে আমরা বাচ্চা বলি, তার থেকে 80-90 বছরের লোকেরাও নেশা করছে, এবং সেই নেশাটা মুখের ক্যান্সার কজের জন্য যে নেশাগুলোকে আমরা প্রথমভাবে দেখতে পাই আজকের দিনে, আমি জানি সবাই সেটা জানেন, যে কোনো সিগারেটের প্যাকেটে, যে কোনো গুটকার প্যাকেটে আমরা সেই ছবিগুলো দেখতে পাই। গুটকা, সিগারেট, সুপুরি, জর্দা, এবং সেক্ষেত্রে বিড়ি, এবং কিছু কিছু জেলায় যারা বিড়ি উল্টো করে খান সেই সব বিড়ি, এইগুলো সমস্তই ক্যান্সারের কারণ। এবং এর প্রমাণ নিয়ে অনেকে আলোচনা করেন, এর প্রমাণ আর আজকে দেওয়ার দরকার নেই, কারণ এটা অনেক বছর আগে থেকে প্রমাণিত যে এই জিনিসগুলোর জন্যেই মুখের ক্যান্সার এতভাবে বেড়ে গেছে। এই সমস্ত জিনিস, বিশেষ করে সুপুরি, অনেক পেশেন্টের সুপুরি খাওয়ার একটা অভ্যেস থাকে। সুপুরি খেতে খেতে তাদের কি হয়, মুখের হাঁটা ছোট হয়ে যায়। তারা ভাবেন মুখের হাঁ ছোট হয়ে গেছে, আমার অসুবিধে নেই, কিন্তু এই মুখের হাঁ ছোট হয়ে যাওয়া মানে আমার মুখ কিন্তু বলছে যে আপনি আর আমার এই সুপুরি খাওয়াটা চলবে না। আমার মুখের সেলসগুলো প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু তাও আমরা সেগুলো ছাড়তে পারি না, এবং সেখান থেকেই ধীরে 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 ক্যান্সারের দিকে মানুষ এগিয়ে যায়। বহুজাতিক যে ঠান্ডা পানীয়গুলো আমরা খেতে খুব অভ্যস্ত হয়ে পড়েছি, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। আপনি তামাকজাত পদার্থের কথা বললেন, তো এই ধরনের পানীয় কি মুখের ক্ষতি করতে পারে? যেটা আমরা ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্ক বলি, এয়ারেটেড ড্রিঙ্ক বলি, কার্বনেট, যেটা ঝাঁঝালো যে খাবার তরল পদার্থগুলো আমরা খাই, তার থেকে সচরাচর ক্যান্সার হয় না। তার থেকে যে রোগগুলো হয় সেগুলো দাঁত কেন্দ্রিক রোগ হয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে এইগুলো খেতে খেতে দাঁতগুলো আস্তে আস্তে ধারালো হয়ে যায়, এবং সেই ধারালো দাঁত থেকে গাল কেটে গিয়ে আপনার ক্যান্সার হবে কি না হবে সেটা অনেক দূরের ব্যাপার। কিন্তু এই পানীয় খেলেই যে আপনার ক্যান্সার হবে তার প্রমাণ এই মুহূর্তে কিছু পাওয়া যায়নি, যদিও সেই পানীয় খেলে লিভার বা অন্য জায়গার রোগের সম্ভাবনা দেখা গেছে।
আপনি তো দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন এবং অনেক পেশেন্ট দেখছেন, সুস্থ করে তুলছেন। বাচ্চাদের এই কেমন পান এবং বাচ্চাদের এই ধরনের ক্যান্সারের পরিসংখ্যানটা মানে কেমন পেশেন্ট পান, কি হারে পেশেন্ট পান বাচ্চারা? ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা আমরা বলি, যেটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেটা বাচ্চাদের ক্ষেত্রে মানে 18 বছরের নিচে খুবই কম সংখ্যক পাওয়া যায়। এই ক্যান্সারটা বাচ্চাদের ক্ষেত্রে মানে কম বয়সীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেই আমি নিজের প্র্যাকটিস লাইফে যাদের পেয়েছি তারা যারা নেশা করতে শুরু করে দিয়েছে। কেউ যদি 12-14 বছর থেকে নেশা করতে শুরু করে তাকে আমি 18 বা 16 বছরের মধ্যে কি 20 বছরের মধ্যে তার মধ্যেই ক্যান্সারটা দেখতে পাচ্ছি। কিন্তু তার নিচের যারা বাচ্চা তাদের মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয় না, কিন্তু মুখের অন্য রকম ক্যান্সার হতে পারে, যেটা অস্টিওসার্কোমা জাতীয় জিনিস হতে পারে, বা এইচপিভি রিলেটেড কিছু কিছু ক্যান্সার আমরা দেখতে পাই যেটা ভাইরাস রিলেটেড ক্যান্সার। কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটার পজিটিভ ফ্যাক্টর যদি বলা যায়, বেশিরভাগ ক্ষেত্রে মানে আমার চিকিৎসার যতদিন আমি 5 বছর যদি চিকিৎসা করে থাকি তাতে আমি যা দেখেছি 80% ক্ষেত্রে তারা কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে নেশার সঙ্গে জড়িত ছিল এবং তার থেকেই তাদের এই ক্যান্সারটা হয়েছে। বিশেষ করে দেখা যায় ধরুন কেউ খৈনিটা জিভের একটা সাইডে রাখছে, ক্যান্সারটা কিন্তু সেই জায়গা থেকেই প্রথমে জায়গাটা সাদা হয়ে যায়। মানে মানুষ কীভাবে বুঝবেন যে আমি একটা জায়গায় খৈনি কন্টিনিউস রাখছি, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে, তারপরে সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে, তারপরে সেই জায়গাটা আমার জ্বালা করছে। তো এইগুলো কিন্তু সমস্ত কিছু বডি একটা প্রোটেক্টিভ মেকানিজম তৈরি করছে। আমার বডি কিন্তু আমাকে বলার চেষ্টা করছে যে না, এবার এটা থেকে বেরিয়ে এসো। এবং যদি সেই জ্বালাটা থেকে বেরোতে না পারো তাহলে কোনো ডাক্তারের কাছে যাও, তাকে বলো যে বায়োপসি করে দেখতে যে কেন সমস্যাগুলো হচ্ছে। বডি কিন্তু মানুষকে, বিশেষ করে ওরাল ক্যান্সারের ক্ষেত্রে মুখের যে কোনো ঘা কিন্তু মানুষকে অসম্ভব বিরক্তি দেয়। সামান্য একটা জিভে কামড় পড়ে গেলে আমাদের যে ব্যথা হয়, সামান্য মুখের একটা অ্যাপথাস আলসার, যেটা ছোট্ট আলসার 1 সপ্তাহের মধ্যে সেরে যায়, তাতেই যে ব্যথা হয়, সেই ব্যথা থেকেই মানুষ বুঝতে পারবে যে আমার মুখের মধ্যে কিছু একটা হচ্ছে যেটা স্বাভাবিক নয়। এবং সেক্ষেত্রে 1 সপ্তাহের বেশি যে কোনো ঘা, আমি আবার বারবার বলছি, 1 সপ্তাহের বেশি মুখের যে কোনো ঘা যেটা শুকোচ্ছে না, তার কিন্তু যে কোনো ডেন্টিস্টের কাছে বা যে কোনো নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গিয়ে সেটা দেখানো উচিত এবং দরকার পড়লে তাকে তৎক্ষণাৎ বায়োপসি করা উচিত। বায়োপসি করলে যে কোনো ক্যান্সার কিন্তু খুব সহজভাবে ধরা পড়ে এবং যদি ফার্স্ট স্টেজে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট করা শুরু করা যায়, এখনও পর্যন্ত আমাদের দেশে রেজাল্ট কিন্তু খুব ভালো হয়। ক্যান্সার বুঝতে পারলেন বা ডাক্তার বললেন যে আপনার এই ধরনের সম্ভাবনা আছে, বায়োপসি রেজাল্ট এলো পজিটিভ, এবার তারপরে আপনারা অপারেশনের দিকে যাচ্ছেন। আমাদের দর্শকরা সভাপতি জানতে চাইবেন যে অপারেশনটা তো দেখানো সম্ভব না, কিছু প্রতিবন্ধকতা আছে নিয়ম অনুসারে, তো আপনারা অপারেশনটা কি করেন মানে একটু যদি বলেন। এবার যদি স্টেজ 1 ক্যান্সার হয়, ধরুন জিভে একটি স্টেজ 1 ক্যান্সার হয়েছে, ছোট্ট ক্যান্সার 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটারের মতো একটা ছোটো সাইজের ক্যান্সার হচ্ছে, বা স্টেজ 2 একটা ক্যান্সার হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে জিভের ওইটুকু পোর্শন আমরা কেটে বাদ দিই। যে কোনো ক্যান্সার যখন আমরা কেটে বাদ দিই, তার চারপাশের যে নর্মাল টিস্যু সেটাকেও আমাদের কেটে একটু বাদ দিতে হয়, যাতে ক্যান্সারটা ওই জায়গায় ছড়িয়ে না যায়। ওরাল ক্যান্সারের ক্ষেত্রে জিভ বা গাল বা ঠোঁট বা যে কোনো জায়গা থেকে যখন আমরা ক্যান্সারটা কেটে বাদ দিই, তার সঙ্গে সেই দিকের গলার যে গ্রন্থিগুলো আছে সেগুলোকেও বাদ দিতে হয়। এটাই হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের পুরো নিয়ম। সেক্ষেত্রে মুখের যে ক্যান্সার হলো সেখানটা বাদ দেওয়া গেল এবং গলা থেকে যে গ্রন্থিগুলো বা গ্ল্যান্ড বা লিম্ফ নোড যেগুলোকে বলি সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই, যাতে ক্যান্সারটা গলায় বা এসব জায়গায় ছড়িয়ে না যায়। এটা হচ্ছে গিয়ে প্রথম ট্রিটমেন্ট। এবার ধরুন কেউ এলো আমার কাছে যার গালের চামড়া ধরে গেছে বা মুখের এইখানকার হাড় ধরে গেছে ক্যান্সারে, এবং সেক্ষেত্রে কী হয়, মুখের হাড় ধরে গেলে অনেক সময় আমাদের এই হাড়টাকে রিপ্লেস করতে হয়, যেটাকে আমরা বলি রিহ্যাবিলিটেশন অফ দ্য পেশেন্ট। আমি একটা মানুষের জিভ বা গাল বা ঠোঁট বা মুখের মাড়ি কেটে বাদ দিয়ে দিলাম, কিন্তু সে তারপরে খাবে কী করে? তাকে মানুষের সাধারণ জীবনে ফিরে গেতে তাকে কথা বলতে হবে, নিজেকে কমিউনিকেট করতে হবে। এগুলো করার জন্য আমাকে চামড়া দিয়ে বা হাড় দিয়ে বা মাংস দিয়ে সেই জায়গাটাকে তৈরি করে দিতে হয়। এই তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেন যে কোনো প্লাস্টিক সার্জন বা মাইক্রোভাস্কুলার সার্জন, সেটা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা তারা করে থাকে। তারা পায়ের থেকে হাড় নিয়ে বা থাইয়ের থেকে হাড় নিয়ে বা থাইয়ের থেকে মাংস নিয়ে বা চামড়া নিয়ে, হাতের থেকে চামড়া নিয়ে, বডির অনেক জায়গা থেকে চামড়া বা হাড় নিয়ে সেই জায়গাটা নতুন করে তৈরি করে দেয়। যেহেতু সেই জায়গাগুলো তৈরি হয়ে যায়, মানুষ আবার নিজের জীবনে নিজের মুখ দিয়ে খেতে পারে, রাইস টিউব দিয়ে খেতে হয় না, যেটা প্রথম দিকে অপারেশনের পর রাইস টিউব দিয়ে অনেকে আপনারা খেতে দেখেছেন। সে নিজের কথা নিজে বোঝাতে পারে এবং অনেক পেশেন্ট আছে যারা নিজের গান গাইছে, নিজের প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেহেতু কারণ
তার পা থেকে বা অন্য জায়গা থেকে একদম মুখের যেরকম শেপ ছিল অলমোস্ট তার কাছাকাছি আমরা একটা জিনিস তৈরি করে দিই। কিন্তু সেইগুলো যখন করা হয় সেগুলো কিন্তু একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায় যদি তাকে প্রাইভেটে চিকিৎসা করাতে হয়। তাই জন্য যদি আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে এগুলোর প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু আমরা এখন যা পেশেন্ট পাচ্ছি তারা সমস্ত স্টেজ 3 বা স্টেজ 4, তাদেরকে এই চিকিৎসার মাধ্যমে এগিয়ে যেতে হয়। এই চিকিৎসাটা অলমোস্ট 8 থেকে 9 ঘন্টার একটা চিকিৎসা পদ্ধতি হয়, বিশেষ করে অপারেশনের দিন। তার প্রধান চিকিৎসা হলো একটা দল আসেন, তারা মুখের যে অঞ্চলে ক্যান্সারটা হয়েছে সেটাকে কেটে বাদ দেন, গলার গ্রন্থিগুলো যেখানে যেখানে ক্যান্সারটা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিলেন। এবার যে সেকেন্ড টিম আসছে তার কাজ হচ্ছে পায়ের হাড় বা চামড়া বা হাতের চামড়া অন্য জায়গা থেকে নিয়ে এসে সেইখানে সেই চামড়া বা হাড় বসানো হয়। বসানোর পর সেই চামড়া বা হাড়ের যে ভেসেলসগুলো থাকে যেটাকে বলে ধমনী বা শিরা, সেগুলো গলার ধমনী শিরার সঙ্গে সেলাই করে দেওয়া হয় এবং সেগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই আবার সঞ্চারিত হয়। তখন নতুন করে তার একটা জায়গা বা একটা তার অঙ্গ তৈরি হয়ে যায়। এই যে একটা বিস্তৃত অপারেশন প্রসেস, স্বভাবতই সাধারণ মানুষের প্রশ্ন থাকে যে এর খরচা কেমন, ব্যয় কেমন। তো যদি আপনি এই বিষয়ে কিছু বলেন। এই যে অপারেশনের পুরো পদ্ধতিটা আমি আপনাকে বললাম এবং ক্যান্সার ডিটেক্ট করা থেকে এবং শেষ পর্যন্ত যার ধরুন একটা পেশেন্টের মাইক্রোভ্যাসকুলার বা ফ্রি ফ্ল্যাপ যেটাকে আমরা বলি, এই যে প্রসেসগুলোকে বললাম সেগুলোকে ফ্রি ফ্ল্যাপ সার্জারিজ বলে। এই পুরো প্রসেসটা যদি দেখা যায় এটা একটা প্রচুর মানুষকে এর সঙ্গে জড়িত থাকতে হয়। যে প্রথম যে একজন, আমি ধরলাম গ্রামের একজন প্রথম যে ডেন্টিস্ট থেকে আরম্ভ করে যে পেশেন্টটি যখন ছাড়া পাচ্ছে তাকে যে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দিচ্ছে সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তো এই প্রথম ডেন্টিস্ট থেকে আরম্ভ করে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার অবধি একটা অসংখ্য শিক্ষিত এবং যারা ওয়েল ট্রেন্ড একটা লোকের দরকার হয়। এবং এই ওয়েল ট্রেন্ড লোককে দরকার হওয়ার জন্য এদের সারা জীবনের প্রচুর সময়, প্রচুর পরীক্ষা পাশ করা এবং তার সঙ্গে প্রচুর এক্সপিরিয়েন্সের দরকার হয়। এবং এর এক্সপিরিয়েন্সের দাম যদি আপনাকে দিতে হয় তো সেটা একটু কস্টলি হয়েই যায়। সরকারি ক্ষেত্রে যদি যান, বিশেষ করে এখন অনেক রকম সুবিধা আছে, স্বাস্থ্যসাথী সুবিধা আছে, আয়ুষ্মান ভারত সুবিধা আছে, এইসব সুবিধার মধ্যে দিয়ে গেলে সরকারি ক্ষেত্রে ন্যূনতম খরচে শুধু হয়তো থাকা খাওয়ার খরচ লাগলো একটি পেশেন্টের বা তার হয়তো সামান্য কিছু ওষুধ কেনার খরচ ছাড়া বাকি সব কিছু প্রায় বিনামূল্যে চিকিৎসা হয়। কিন্তু যদি প্রাইভেটে সেই চিকিৎসা করা হয় তার খরচ কিন্তু বেশ অনেকটাই হয়। ক্যান্সারের ওষুধ মানেই এমনি সাধারণ যে কোনো ওষুধের থেকে অনেকটা দাম বেশি। তো এই ধরনের ক্যান্সারের ওষুধের দামও কি মানে আকাশ ছোঁয়া? ওরাল ক্যান্সারের ট্রিটমেন্টে, বিশেষ করে স্কোয়ামাস সেল ওরাল ক্যান্সারের ট্রিটমেন্টে প্রধান চিকিৎসা হচ্ছে গিয়ে সার্জারি। মানুষ যখন আসে ক্যান্সার নিয়ে আমরা তাকে বলি যে জায়গাটাকে কেটে বাদ দিতে হবে। এর ক্ষেত্রে কিন্তু কেমোর খুব বেশি রোল থাকে না। হ্যাঁ, পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে যার কোনো ট্রিটমেন্ট করা যাচ্ছে না, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা কেমো দিই। কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আজ পর্যন্ত যত রিপোর্ট বেরিয়েছে তাতে একটা জিনিস বোঝা গেছে যে কেটে যদি বাদ দেওয়া যায় তাহলেই তার রেজাল্ট সব থেকে ভালো হয়। এবার কেটে বাদ দেওয়ার পর যে বায়োপসি রিপোর্ট আসে সেই রিপোর্ট দেখে আমরা ভেবে নিই যে পেশেন্টের আর কোনো ট্রিটমেন্ট দরকার লাগছে কিনা। স্টেজ 3 বা স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে আরেকটি ট্রিটমেন্ট আমাদের দরকার লাগে, সেটা হচ্ছে গিয়ে রেডিয়েশন থেরাপি। এবং সেখানেও যদি দেখা যায় যে বায়োপসি রিপোর্টে যে ক্যান্সারটা অন্য জায়গায় ছড়িয়ে গেছিলো, বায়োপসি রিপোর্ট অনেক সময় বোঝা যায়, সেক্ষেত্রে কেমো এবং রেডিয়েশন একসঙ্গে দেওয়া হয়। কিন্তু প্রথম ট্রিটমেন্ট কিন্তু সবসময় সার্জারি করার পর কেমো রেডিয়েশন লাগে বা শুধু রেডিয়েশন থেরাপি লাগে। রেডিয়েশন বা কেমোথেরাপিটা মোটামুটি 1 মাস ধরে চলে এবং তারও খরচ প্রাইভেটে অনেকটাই আছে, সরকারি ক্ষেত্রে সেটাও কিন্তু বেশিরভাগ জায়গায় বিনামূল্যে দেওয়া হয়। কাটাকাটি মানেই সবার আগে একটা প্রশ্ন আসে রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, যে আমাকে অপারেশন টেবিলে তুলে দেওয়া হলো, আমি তো আবার বেঁচে ফিরবো তো, তা প্রত্যেকটা অপারেশনে একটা রিস্ক ফ্যাক্টর ক্যালকুলেট করা হয়। তো এখানে যদি রিস্ক ফ্যাক্টরের কথাটা বলেন, কতটা রিস্ক আর বেনিফিট আমরা এটাকে সবসময় একটা সিসর মতো রাখি যে কোনটা বেশি। একটি পেশেন্ট যদি ক্যান্সার নিয়ে আসে এবং কোনো ডাক্তারবাবু যিনি রেগুলার এই পেশেন্ট ট্রিটমেন্ট করছেন, সে নাক কান গলার হতে পারে বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হতে পারে, সে যদি মনে করে যে ক্যান্সারটাকে কেটে বাদ দেওয়া যাবে, সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের জন্য সবথেকে ভালো। এবার যদি কেটে বাদ দেওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের বেঁচে থাকার সম্ভাবনা সঙ্গে সঙ্গে আমি 2 থেকে 3 বছর কমিয়ে দিতে পারি। যদি পেশেন্টের মুখের ক্যান্সারকে কেটে বাদ দেওয়া না যায় স্কোয়ামাস সেল কার্সিনোমাতে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে বাঁচিয়ে রাখার কোনো সম্ভাবনাই আমাদের কাছে থাকে না। অনেক ক্ষেত্রে এমন জায়গায় আসে যে ক্যান্সারটা এমন জায়গায় ছড়িয়ে গেছে সেটা সত্যি করে অপারেশনের জায়গায় নেই,
সেখানে কিন্তু তাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে ধরেই নেওয়া হয় যে পেশেন্টের আর কোনো চিকিৎসার জায়গা নেই। যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, প্রেসক্রিপশন প্লাস পক্ষ থেকে আমরা জানতে চাইছি আপনার কাছে, আমাদের দর্শকদেরকে আপনি এই বিষয়ে কি বার্তা দেবেন, কি সাবধানতা তারা নিতে পারে? আমি প্রথমেই বলবো যে মানুষকে যে কোনো রকম নেশাদ্রব্য থেকে দূরে থাকতে হবে। মুখের যে কোনো ঘা, যে জিনিসটা শুকোচ্ছে না, তার জন্য ডেন্টিস্ট বা মুখের যে কোনো অপারেশন করেন বা মুখের চিকিৎসা করেন এমন কারোর কাছে ছুটে যেতে হবে। তিনি যদি বায়োপসি করতে বলেন, ঠিক সময় বায়োপসি করতে হবে, এবং বায়োপসি করার পর যেরকম ট্রিটমেন্ট প্ল্যান বলা হবে সেই ট্রিটমেন্ট প্ল্যানটা কন্টিনিউয়াস এগিয়ে যেতে হবে, প্রথম। দ্বিতীয়, দাঁতের যে কোনো সমস্যা, ধরুন এমন একটা ডেঞ্চার পড়ছেন যেটা আপনার গালে ঘষা খাচ্ছে, একটা দাঁত আছে যেটা ভেঙে গিয়ে গালে ধাক্কা খাচ্ছে, সেগুলোকে কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। দরকার পড়লে সেই দাঁত তুলে ফেলতে হবে, দরকার পড়লে যে দাঁত ঘষে গেছে সেটাকে আরও ঘষে দিতে হবে যাতে তার ধারালো ভাব না থাকে। মুখ সম্বন্ধে, নিজের দেহ সম্বন্ধে সচেতন হতে হবে। যদি মানুষ নিজের মুখ সম্বন্ধে সচেতন হন, আমরা অনেক ক্ষেত্রে ওরাল ক্যান্সারের এই যে সেকেন্ড মোস্ট ক্যান্সার ইন ইন্ডিয়া যেটা আছে তার থেকে অনেকভাবে আমরা মানুষকে বাঁচাতে সক্ষম হব। থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই প্রবাদ বাক্য কার না জানা।